বেঁচে আছেন সিলেটের আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটা দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসেবে খ্যাত এম এ মালিক। সুখবর, 12 বছর পর সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে যেভাবে জীবিত উদ্ধার বিএনপি নেতা ইলিয়াস। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে পাওয়া গেছে। দীর্ঘদিনের আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গেছি। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। আর সেই সাথে গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদেরও। গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। সেনাবাহিনীতে এরকম এটার মতো না হলো অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসে। একটি জায়গায় বন্দীদের রেখে অমানবিক নির্যাতনেরও অভিযোগ আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ অনেককেই সেসব বন্দিশালায় রাখা হয়েছিল। আমারে একটা অন্ধকার কুঠুরির মধ্যে রাখা হয়েছে, এখনো কারা গুম করে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন এখনো। এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার ও টেনে হিঁচড়ে কারাগারে নেওয়ার অভিযোগে 3 নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে ডিএমপি, সিআইডি এবং নৌ পুলিশে কর্মরত এই 3 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের মুখে পড়তে পারেন। আজকালের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও আলোচনা রয়েছে। এই 3 কর্মকর্তার মধ্যে রয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। 255। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী। বিস্ময়কর শোনালেও এমনটা দাবি করেছেন বিএনপির প্রভাবশালী নেতা ও তারেক রহমানের ডান হাত হিসেবে খ্যাত এম এ মালিক। তার দাবির পর সিলেট তো বটেই, পুরো বাংলাদেশের রাজনীতিতেই শোরগোল পড়ে গেছে। যে ইলিয়াস আলীকে মৃত্যু বলে ধরে নিয়েছে তার নিজেরই পরিবার। তাকে যখন জীবিত দাবি করা হয় তখন সেটা নিয়ে শোরগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি যদি ইলিয়াস আলী বেঁচে থাকেন তাহলে তিনি বর্তমানে কোথায় আছেন? কিভাবেই বা খোঁজ মিলল ইলিয়াস আলীর? যদি বেঁচে থাকেন বিএনপির এই নেতা তাহলে কবে ফিরবেন স্বাভাবিক জীবনে? কবে বা তাকে ফিরে পাবে তার পরিবার? এরকম হাজারো প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়া, নিউজ ফিডে। সব প্রশ্নের উত্তরও অবশ্য দিতে পারেননি ইলিয়াস আলীকে জীবিত দাবি করা এম এ মালিক। তবে তিনি জানিয়েছেন ইলিয়াস আলীকে হাসিনা সরকার গুম করেছে, এরপর তাকে ভারতের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশে আটক বা গুমের পর তাদের ভারতে পাঠিয়ে দেওয়া বা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিএনপির আরেক আলোচিত ও সমালোচিত নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতেই খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইলিয়াস আলী ভারতের কারাগারে বন্দী আছেন? এম এ মালিক দাবি করলেও এখন পর্যন্ত এ দাবির বাস্তবতা নেই। কারণ তিনি বলেন ইলিয়াস আলী সরকারের কাছে আতঙ্ক হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার তার এই দাবি ধারণা নির্ভর। এ ব্যাপারে এম এ মালিক বা বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এম এ মালিক হঠাৎ কোন প্রেক্ষাপটে আর কেন বা ইলিয়াস আলীকে জীবিত ও তার ভারতের কারাগারে বন্দী থাকার দাবি করলেন? কোনো তথ্য প্রমাণ ছাড়াই তিনি কিভাবে এত বড় একটা ইস্যুকে সামনে নিয়ে এলেন? জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডান হাত এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতিও। তিনি আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে চাইছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। সেখানে এক বক্তব্যে এম এ মালিক দাবি করে বসেন ইলিয়াস আলী ভারতে বন্দী আছেন। তার বিশ্বাস একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। এই বক্তব্য নিয়ে সিলেটের স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আশায় বুক বাঁধছেন যে তাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে আবার ফিরে পাবেন তারা। তবে অনেকে মনে করছেন এমপি পদপ্রার্থী হতে চাওয়া এম এ মালিক স্রেফ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ইলিয়াস আলীর সমর্থকদের সমর্থন পেতেই এই ইস্যুকে মাঠে ছেড়েছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। তার জীবিত থাকা নিয়ে এম এ মালিকের যে দাবি, সেটার বাস্তবে কোনো ভিত্তি আছে নাকি মৃত্যু ইলিয়াস আলীকে নিয়ে তিনি রাজনীতি করছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার ও টেনে হিঁচড়ে কারাগারে নেওয়ার অভিযোগে ৩ নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে ডিএমপি, সিআইডি এবং নৌ পুলিশে কর্মরত এই ৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের মুখে পড়তে পারেন। আজকালের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও আলোচনা রয়েছে। এই ৩ কর্মকর্তার মধ্যে রয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। সরকারি নথিতে রেবেকা সুলতানা ও জেসমিন বেগম সম্পর্কে জানানো হয়েছে তারা ক্যান্টনমেন্টের বাসা থেকে খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে উচ্ছেদের ঘটনায় সম্পৃক্ত ছিলেন। একই নথিতে জেসমিন বেগম সম্পর্কে আরও বলা হয়েছে তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত। অন্যদিকে রেবেকা সুলতানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের গোপন তথ্য পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়া তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ডিএমপি যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন সম্পর্কেও নথিতে গুরুতর অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে 2018 সালে একটি মামলায় রায় ঘোষণার পর খালেদা জিয়াকে আদালত থেকে জোরপূর্বক গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় তিনি একই গাড়ির দ্বিতীয় সারির আসরে ছিলেন। নথিতে আরও দাবি করা হয়েছে এ ঘটনার জন্য তৎকালীন ডিএমপি কর্মকর্তাদের কাছ থেকে তিনি প্রশংসা ও বাহবা পেয়েছিলেন। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সরকার। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পুলিশের 9 কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের রায়ের পর পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপরই সরকারি চাকরি আইন 2018 এর 42 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের 42 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড অথবা 1 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন তাহলে আদেশ জারির তারিখ থেকেই তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত 9 পুলিশ কর্মকর্তার তালিকায় রয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চলতি মাসের 6 জুলাই পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয় আদালতের রায়, সাজা পরোয়ানা এবং সংশ্লিষ্ট আদেশের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অপরাধে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থাও ভিন্ন ভিন্ন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরি থেকে অপসারিত হয়েছেন এবং বর্তমানে পলাতক। ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 2024 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাময়িক বরখাস্ত রয়েছেন। তাকে 2024 সালের 30 অক্টোবর গ্রেপ্তার করা হয়। আর ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে সাময়িক বরখাস্ত করে কক্সবাজারের উখিয়ার 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। অবশেষে সকল জল্পনা কল্পনা, নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই বাংলাদেশের জনগণ জেনে গেছে কে হতে চলেছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। কোনো চমক নেই, কোনো ম্যাজিক নেই, আর কোনো সাসপেন্সও বাকি নেই। বাংলাদেশের পরবর্তী এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে গেছেন বিএনপির বর্তমান মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিভাবে এত নিশ্চিত করে বলা যাচ্ছে? কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের যে অদ্ভুত রোমাঞ্চকর এবং বলা যায় রীতিমতো হাস্যকর এক ওপেন ভোটিং বা প্রকাশ্য ভোট ব্যবস্থা রয়েছে, সেখানে চমক দেখানোর কোনো সুযোগই আসলে রাখা হয়নি। এই নির্বাচন এমন এক নিশ্চিদ্র পাহারা নির্বাচন যেখানে ভোট কাকে দিচ্ছেন তা দেখার জন্য রাখা হয়েছে ডাবল চেক বা দ্বিগুণ নজরদারির ব্যবস্থা।
এখানে সংসদ সদস্যদের নিজস্ব কোনো বিবেক বা পছন্দ নেই, কারণ ভোট এদিক সেদিক হলেই যে সংসদ সদস্য পদটি হাওয়ায় মিলিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে ৩৫ বছর পর এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো যেখানে কিনা ভোটাভুটি হচ্ছে। সাধারণত যে দল ক্ষমতায় থাকে তাদের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়ে যান। এটাই বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক কালচার। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম আমরা দেখতে পেলাম যে বিরোধী দলও আটঘাট বেঁধে মাঠে নেমেছে এবং রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী দিয়েছে। আর সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো বিরোধী দল থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হেলাফেলা করার মতো কোনো সাধারণ নেতা নন। তিনি হলেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, রণাঙ্গনের বীর বিক্রম এবং জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা কর্নেল অলি আহমেদ। যোগ্যতার মাপকাঠিতে বিচার করলে কর্নেল অলি আহমেদকে নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। তিনি একজন বিতর্কমুক্ত ক্লিন ইমেজের মানুষ এবং একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। রাজনৈতিক বিশ্লেষকরা তো এমনটাও বলছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই কর্নেল অলি আহমেদ যদি আজ জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ না হয়ে কিংবা নিজের আলাদা দল না গড়ে যদি বিএনপির মূল স্রোতেই থাকতেন, তাহলে হয়তো আজ বিএনপির পক্ষ থেকেই তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হতো। কারণ তিনি একমাত্র জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এবং রাজনীতি করেছিলেন। কিন্তু রাজনীতি বড়ই অদ্ভুত এক দাবা খেলা। এই খেলায় কখন কে কোন দিক দিয়ে ছিটকে পড়েন তা কেউ বলতে পারে না। আর সেই অলি আহমেদকেই জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়াই করতে হচ্ছে তার পুরনো রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে। তবে চলুন এবার আসা যাক এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে সবচেয়ে সমালোচিত দিকটিতে, আর সেটি হলো ভোট দেওয়ার প্রক্রিয়া। আপনারা যারা ভাবছেন যে সংসদ সদস্যরা একটি গোপন কক্ষে যাবেন, নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে সিল মারবেন এবং কেউ তা জানতে পারবে না, তাহলে আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট বলতে কোনো শব্দ সংবিধানে বা আইনে রাখা হয়নি। এটিকে বলা যায় ওপেন সিক্রেট ভোট। আপনারা শুনলে অবাক হবেন বা আপনারা দেখেছেন কিভাবে একজন সংসদ সদস্যকে রীতিমতো বাধ্য করা হয় নিজের দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। প্রথমত ব্যালট পেপারটি হাতে পাওয়ার পর সংসদ সদস্যকে সেখানে নিজের পূর্ণ নাম লিখতে হবে। শুধু নাম লিখলেই হবে না, সেখানে নিজের স্বাক্ষরও দিতে হবে। ভাবুন একবার, যে ব্যালটে আপনার নাম আর সাইন জলজল করছে সেটা আর গোপন থাকে কিভাবে? এখানে শেষ নয়, ব্যালট পেপারের উল্টো দিকে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া থাকে। কোন সিরিয়াল নম্বরের ব্যালটটি কোন সংসদ সদস্যকে দেয়া হলো তার একটি তালিকা আগে থেকেই হুইপদের কাছে বা দলের হাইকমান্ডের কাছে নোট করা থাকে। অর্থাৎ আপনি কার ব্যালট বক্সে কাগজটি ফেলছেন সেটি সরাসরি না দেখলেও ভোট গণনার সময় যখন ব্যালটগুলো খোলা হবে তখন এই সিরিয়াল নম্বর আর আপনার স্বাক্ষর দেখে দলের নেতারা ঠিকই ধরে ফেলবেন আপনি কাকে ভোট দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সংসদ সদস্যরা কি চাইলেই নিজের দলের বাইরে গিয়ে অর্থাৎ ক্রস ভোটিং করে কর্নেল অলি আহমেদকে ভোট দিতে পারবেন? এর উত্তর হলো না, একদমই না। কারণ তাদের মাথার উপর ঝুলছে বাংলাদেশের সংবিধানের ভয়ঙ্কর সেই 70 অনুচ্ছেদের খাড়া। এই 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি সংসদে তার দলের বিপক্ষে ভোট দেন তবে সাথে সাথে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার বিবেক যতই বলুক না কেন যে কর্নেল অলি আহমেদ একজন যোগ্য প্রার্থী, আপনি যদি সরকারি দলের এমপি হন তবে আপনাকে মির্জা ফখরুলকেই ভোট দিতে হবে। তা না হলে আপনার এমপি পদ শেষ। এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কাঠখড় পুড়িয়ে যারা এমপি হয়েছেন তারা কি কেবল একটি ভোটের জন্য নিজেদের সেই সোনার হরিণ অর্থাৎ এমপির পদটি হারাতে চাইবেন? কখনোই না। আর এই ভয়টিকেই কাজে লাগিয়ে নিশ্চিত করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরঙ্কুশ বিজয়। ভোট কেন্দ্রে অর্থাৎ জাতীয় সংসদের ভেতরে রাখা হয়েছে স্বচ্ছ কাঁচের ব্যালট বাক্স। স্পিকারের সামনে সেই বাক্সগুলো এমনভাবে রাখা থাকে যাতে সবাই দেখতে পায় কে এসে ভোট দিচ্ছেন। যদিও বলা হচ্ছে যে ব্যালট পেপারটি ভাঁজ করে বাক্সে ফেলতে হবে, কিন্তু ওই যে বললাম সিরিয়াল নম্বর আর স্বাক্ষরের ফাঁদ, এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। দলের হুইপরা কড়া নজরে রাখছেন প্রতিটি এমপির গতিবিধি। কে কিভাবে ভোট দিচ্ছেন, কার হাত কাঁপছে, কার চোখে মুখে কি ছাপ, সবই যেন ক্যামেরায় বন্দী হলো। এই যে ভোটের নামে এক প্রকার জোর জুলুম বা বাধ্য করার সিস্টেম, এটি নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটি কোনো গণতান্ত্রিক ভোট ব্যবস্থা হতে পারে না। এমনকি এই নির্বাচনের ঠিক আগেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে একটি রিট পর্যন্ত দায়ের করেছিলেন। তার দাবি ছিল এই প্রকাশ্য ভোটের নিয়মটি বাতিল করে গোপন ভোটের ব্যবস্থা করা হোক, যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারেন। কিন্তু সেই রিট ধোপে টেকেনি। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে 1991 সালের আইন অনুযায়ী এভাবেই ভোট হবে। আইন পরিবর্তন না করা পর্যন্ত এই ডাবল চেক সিস্টেমে ভোট দেয়া ছাড়া এমপিদের আর কোনো গতান্তর নেই। একটু অঙ্কের হিসেব করলেই এই নির্বাচনের চিত্রটি আরো পরিষ্কার হয়ে যায়। 349 জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দল বিএনপি এবং তাদের জোটের ভোট রয়েছে 247টি। অন্যদিকে বিরোধী দল অর্থাৎ জামায়াত ইসলামী ও তাদের শরিকদের হাতে আছে মাত্র 90টি ভোট। মির্জা ফখরুলকে জিততে হলে প্রয়োজন মাত্র 175টি ভোট, সেখানে তাদের পকেটে আছে 247টি। আর যেহেতু প্রকাশ্য ভোট, তাই দলের কোনো এমপির পক্ষেই বিদ্রোহ করে অলি আহমেদকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে ভোটের মাঠে নামার আগেই যে ফলাফল নির্ধারিত হয়ে বসে আছে তা তো দিনের আলোর মতোই সত্য। দীর্ঘ 35 বছর আগে 1991 সালে যখন সংসদীয় গণতন্ত্র পুনরায় চালু হয় তখন শেষবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। সেবার আব্দুর রহমান বিশ্বাস জয়লাভ করেছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনে সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার অন্তত বিরোধী দল একটি প্রার্থী দিয়ে নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করেছে, যা গণতান্ত্রিক চর্চার একটি অংশ হিসেবে প্রশংসনীয়। কিন্তু এই প্রকাশ্য ভোটের গেঁড়াকলে পড়ে সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু অর্থবহ হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কর্নেল অলি আহমেদ হয়তো জানতেন যে এই সমীকরণে তার জেতার কোনো সম্ভাবনা নেই, তবুও তিনি লড়াইয়ের মাঠে দাঁড়িয়েছেন। এটাই বা কম কিসের?
আপনাদের কি মনে হয় এই যে স্বাক্ষর করে সিরিয়াল নম্বর মিলিয়ে ভোট দেওয়ার নিয়ম এটি কি আসলেই গণতান্ত্রিক, নাকি এটি শুধুই এমপিদের পদে পদে ভয় দেখিয়ে দলের প্রতি অনুগত রাখার একটি কৌশল মাত্র? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।